হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা পড়ছি ক্লাস 9-এর একটি গল্প দাম, যার লেখক হচ্ছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। তোমাদের আগের যে ক্লাসটা সেই ক্লাসে আমি তোমাদেরকে পাঠ্যাংশের কিছুটা অংশ পড়িয়েছি। তোমরা দেখেছো এটা একটা ছাত্র এবং শিক্ষকের সুন্দর একটা গল্প, এবং ক্লাসরুমের যে একটা বর্ণনা, একটা কঠোর শিক্ষক হলে তার ক্লাসরুমের যে বর্ণনা হয়, তার ছাত্রছাত্রীদের মধ্যে যে ভাব থাকে সেই ভাবটাই কিন্তু লেখক এখানে তার লেখার মধ্যে দিয়ে কিন্তু ফুটিয়ে তুলেছেন। প্রথমেই দেখলাম যে একটা ক্লাসরুমের বর্ণনায় লেখক কিন্তু লিখছেন, এবং তার যে মাস্টারমশাই বর্ণনা দিচ্ছেন তিনি কিন্তু একজন অঙ্কের মাস্টারমশাই, এবং সেই অঙ্কের মাস্টারমশাই কোনোভাবেই মেনে নিতে পারতেন না তার ছাত্রছাত্রীরা যদি অঙ্ক না পারত। তার জন্য তিনি কিন্তু কঠোর পদক্ষেপ নিতেন, তাদেরকে চক ছুঁড়ে মারতেন, এমনকি তাদেরকে পুকুরে ফেলে দেওয়ার পর্যন্ত কথা বলতেন, এবং তাকে যে কোনো অঙ্কই দেওয়া হোক না কেন সেটা কিন্তু সে জলের মতো একদম জলের গতিতে কিন্তু একদম খসখস করে বোর্ডে লিখে সেটা সলভ করে দিত। যে কোনো কঠিন অঙ্কই কিন্তু তার কাছে একদম জলের মতো পরিষ্কার, চোখে যেন নিজের চোখে অঙ্কটা কষে নিয়ে সে কৃষ্ণফলকে বা বোর্ডে লিখে ফেলতেন। তো আমরা দেখতে পাচ্ছিলাম তার এই বুদ্ধিদীপ্ত, মানে শিক্ষকের যে বুদ্ধিদীপ্ততা বা দক্ষতা কিন্তু এখানে আছে, তার সঙ্গে সঙ্গে সে তার ছাত্রছাত্রীদের মধ্যেও কিন্তু সেই অঙ্কের যে ভাবটা সেই ভাবটা জাগিয়ে দিতে চাইছিলেন, এবং তিনি মনে করতেন পুরুষ মানুষ হয়ে যদি অঙ্ক না পারা যায় তাহলে তার যে লজ্জার বুঝি আর কিছুই হয় না। পুরুষ মানুষের কাছে অঙ্ক না পারাটা ভীষণই একটা লজ্জার কারণ, তার পুরুষ হয়ে জন্মানোটাই যেন একটা অপরাধ হয়ে যায় অঙ্ক না জানলে। এবং সেটা বোঝাতে গিয়ে তিনি বিখ্যাত দার্শনিক এবং গণিতজ্ঞ প্লেটোর কথা এসেছেন, যিনি সক্রেটিসের শিষ্য ছিলেন। তো তিনি বলেছিলেন যে প্লেটোর যে দরজা, সেই দোরগোড়ায় কি লেখা আছে না, যে অঙ্ক পারে না তার এখানে প্রবেশ নিষেধ। এবং তার সঙ্গে সঙ্গে সে এটাও আরেকটা কথাও লিখেছিলেন যে স্বর্গের যে জায়গা আছে, স্বর্গে ঢোকার যে জায়গা, সেখানেও কিন্তু একই কথা লেখা আছে যে অঙ্ক না জানলে কিন্তু সেখানে ঢোকা নিষেধ। তো আমরা এতদূর অবধি আগের দিন ক্লাসে পড়েছি, আজকে তারপর থেকে আমরা পড়ব। তো চলো আমাদের আজকের যে ক্লাস সেটা শুরু করা যাক। তো দেখো, আমরা গতকালের যে ক্লাস সেই ক্লাসে কিন্তু এত দূর অবধি পড়েছিলাম, আজকে আমরা এখান থেকে পড়ব। তো লেখক বলছেন, স্বর্গের খবরটা মাস্টার মশাই কোত্থেকে জোগাড় করলেন তিনিই জানেন। অর্থাৎ স্বর্গে যে ঢোকার নিয়ম, স্বর্গের দরজাতেও যে লেখা আছে যে যারা অঙ্ক করতে জানে না, মানে অঙ্ক যারা জানে না তাদের কিন্তু স্বর্গে প্রবেশ নিষেধ। এই কথাটা স্বর্গে লেখা আছে, সেটা কোথা থেকে তিনি আবিষ্কার করেছেন তিনিই জানেন, কারণ এটা তো কারোর পক্ষেই জানা সম্ভব না, বা কেউ এরকম কথা কখনো আগে বলেনি। মাস্টার মশাই যে কোথা থেকে জোগাড় করেছেন সেটা তিনি নিজেই জানেন। তারপর বলছে, প্লেটো কে? তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে? এ নিয়ে আমরা কোনোদিনই মাথা ঘামাইনি। অর্থাৎ প্লেটোর দরজার দোরগোড়ায় যে এটা লেখা আছে, প্লেটো কে? তার কাছে গিয়ে তার দরজার ভেতর ঢুকে আমাদের কি লাভ হবে? ছাত্র সমাজের ক্ষেত্রে, মানে ছাত্রদের যেহেতু কম বয়স এবং তাদের যেহেতু এই সমস্ত বিষয়ে ভীষণ তারা কিন্তু খুব সহজেই, মানে তাদেরকে কোনোভাবেই বা প্লেটোর কথা বলে কোনো রকমভাবে যে একটা বুঝিয়ে সুঝিয়ে করানো, সেটা কিন্তু নয়। তখন ছাত্রছাত্রীদের মধ্যে একটা থাকে, প্রশ্নচিহ্ন থাকে যে যার কথা বলছি তার কাছে গেলেই বা কি হবে আর না গেলেই বা কি হবে, আমরা তার কাছেই বা কেন যেতে যাবো। এই প্রশ্নচিহ্নটা কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে এসেছে, এবং তারা সেই জন্যই বলছে যে প্লেটোর দরজায় ঢুকতে না পারলে কি ক্ষতি হবে, আমরা তার দরজায় ঢুকতেই বা যাবো কেন, এবং ঢুকেই বা তার কি ক্ষতি হবে। এ নিয়ে আমরা কোনোদিনই মাথা ঘামাইনি। অর্থাৎ তাদের অঙ্ক স্যার যাই বলুক না কেন, তারা কিন্তু সেই কথাতে কোনো রকম ভ্রুক্ষেপই করেনি। তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা কষতে পারে বা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকায়
আমার নিরাপদ বোধ করতাম। অর্থাৎ স্বর্গে পা দিলেই যে জ্যামিতির এক্সট্রা করতে হবে, জ্যামিতির যে কাজগুলো থাকে সেইগুলো যদি করতে হয় এবং স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে, অর্থাৎ আমরা জানি যে অনেক সময় কোনো এই যে এরিয়া বার করতে দেওয়া, বর্গক্ষেত্র, তারপরে আয়তক্ষেত্র, এদের যে ক্ষেত্রফল, পরিধি, তারপরে হচ্ছে পরিসীমা, এইগুলোর ভিত্তিতে যে সমস্ত অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোর কথা কেন বলছে যে স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে। সেই স্বর্গে মানে যে স্বর্গে গেলে অঙ্কের এই সমস্ত নিয়ম কানুন করতে হবে, সেই স্বর্গে চাওয়ার চাইতে লক্ষ যোজনা না, অনেক কোটি লক্ষ দূরে থাকায় আমরা নিরাপদ বলে মনে করতাম। অনেক দূরে থাকায় তার থেকে ভালো, স্বর্গে যাওয়ার দরকার নেই। যদি স্বর্গেকেও সেই অঙ্কই করতে হয়, সেই জ্যামিতি করতে হয়, সেই বর্গক্ষেত্রের অঙ্কই করতে হয়, তাহলে সেই স্বর্গে যাওয়ার চাইতে আমাদের না যাওয়ার অনেক নিরাপদ বলে তারা মনে করতো। এরপরে কি হলো, মানে এটা তো তাদের স্কুল লাইফের কথা বললো, যখন 5, 6, 7, 8 এরকম টাইমের কথা বলছে। এবং তারপরে দেখো এখানে আসছে ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলেন। কারণ আমরা জানি যে ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পর্যন্তই কিন্তু আমাদের যে 6-7 রকমের যে সাবজেক্ট থাকে সেগুলো কিন্তু পড়তে হয়, কিন্তু মাধ্যমিকের পর গিয়ে কিন্তু আমাদের স্ট্রিম ভাগ হয়ে যায়, আর্টস এবং সায়েন্স আলাদা হয়ে যায়। সুতরাং সেই যে ম্যাট্রিকুলেশন অবধি তাদেরকে কিন্তু ওই অঙ্কের স্যারের যে চাপ, অঙ্কের স্যারের যে নাস্তানা বোধ করে রেখেছিল সেই ভাবটা কিন্তু সহ্য করতে হলো। এবং যখনই মাধ্যমিকটা শেষ হলো তখন যেন একটা হাঁপ ছেড়ে বাঁচলো যে আর এই দিনে দিনে টর্চার থেকে আমরা বাঁচলাম। এরপরই মাস্টারমশাইয়ের হাত থেকেও, এবং মাস্টারমশাইয়ের যে সারাক্ষণ যে টর্চার করা অঙ্ক নিয়ে, অঙ্ক না জানলে এটা হবে না, অঙ্ক না জানলে ওটা হবে না, বা অঙ্ক না পারলে যে কঠোর শাস্তি, সারাক্ষণ যে একটা মানে হেনস্থা করার যে প্রবণতা, সেই হেনস্থা থেকে বাঁচলাম বলে শান্তি, মানে একটা চরম ভয় জায়গা থেকে যে উদ্ধার পেয়েছে সেই জায়গাটা কিন্তু এখানে লেখক বলতে বুঝিয়েছে। কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। অর্থাৎ কি হয়েছে, এত বছরের যে অভিজ্ঞতা, এত বছর ধরে স্যার যেভাবে অঙ্ক না পারাতে রিয়াক্ট করেছে, সেই রিয়াক্ট মানে তেড়ে চলে আসা, মারা, তাদেরকে প্রহার করা, তারপরে মানে রীতিমতো হেনস্থা করা, তাদের মানসিকভাবে প্রচণ্ড চাপ দিয়ে অঙ্ক করানো, এই যে সমস্ত দিক, এই দিকটা কিন্তু এই যে বিভীষিকা তাদের মধ্যে ঢুকে গেছিল, যে ভয় ঢুকে গেছিল, সেই ভয় ম্যাট্রিকুলেশন পাশ করার পরও কিন্তু তাদের ভেতর থেকে গেল না। MA পাশ করার পরও স্বপ্ন দেখছে, মানে এতটাই ভয় বা মানে এতটাই ভয়ভীতি আবিষ্কার করে দিয়েছিল, এতটাই ভয়ভীতি ঢুকিয়ে দিয়েছিল সেই স্যার যে তার মাধ্যমিক পাশ করার পর এমনকি এমএ যখন হয় তখন সাধারণত আমরা দেখতে পাই যে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় যে সমস্ত স্যার ম্যাম থাকে তাদের প্রতি যে ভয় ভীতিটা থাকে সেটা কিন্তু পুরোপুরিভাবেই চলে যায়। কিন্তু এবং আমরা অনেকটা ম্যাচিওর হয়ে যাই, সেই মানে সেই বাচ্চাবেলাকার যে বুদ্ধি, বাচ্চাবেলায় যে জিনিসগুলো নিয়ে যে ভয় পাওয়া, সেই ভয়গুলো কিন্তু আস্তে আস্তে আমাদের জীবন থেকে চলে যেতে থাকে। তো লেখক বলছেন যে এতটাই সেই ভয় আমাকে কাবু করে রেখেছিল যে MA পাশ করার পরও আমি স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল, অর্থাৎ এতটাই ছাপ ফেলেছিল তাদের অঙ্ক স্যার যে পরীক্ষার লাস্ট বেল বড়, অথচ আমার অঙ্ক মিলছে না, একটা অঙ্কও মিলছে না। মানে এমনই নাস্তানাবোধ হয়ে গেছে অঙ্ক নিয়ে, এতটাই মানে ভয় ঢুকে গেছে, ট্রমা হয়ে গেছে যে পরীক্ষার লাস্ট বেল বাজছে অথচ আমার একটা অঙ্ক কেন মিলছে না। মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছে, তার উপর আবার এমনিতেই এই দুর্দশা, তার উপর আবার মাস্টারমশাই সামনে এসে আমার দাঁড়িয়েছে এবং দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁত ঘষে বলছেন, অর্থাৎ মানে পারলে গিলেই ফেলবে এরকম একটা দশা। মাস্টারমশাই একবারে বড় বড় চোখ করে তাকাচ্ছে, আগুন ঝরছে, কেন পারছে না ওরা, কেন এরকম করছে, মানে একটা তীব্র রাগী ফেস যেটা বলে সেরকম ভাবে একবারে পারলে গিলেই নেবে এরকম একটা ইয়েতে কিন্তু, এবং দাঁতে দাঁত ঘষে বলছেন এবং মানে কিছু একটা বলছেন, ঠিক সেই সময় কিন্তু লেখকের ঘুমটা ভেঙে যায়। মানে এতটাই আমরা দেখতে পাচ্ছি তার মনে সেই অঙ্ক স্যার প্রভাব ফেলেছিল যে সে তার যে ছাপ, সেই ছাপটা কিন্তু সহজে তাকে উপরে তুলতে পারছে না কোনোভাবেই, কিন্তু সেই ট্রমা থেকে বেরোতে পারছে না। প্রত্যেকটা মুহূর্তে অন্যান্য জিনিস যতই কাজে লাগুক না কেন তার কিন্তু কোনোভাবেই সেই জায়গাটা থেকে সে উঠতে পারছে না। মাথার উপর ঘুরন্ত পাখার সত্ত্বেও
ঘামে নিয়ে আমি জেগে উঠেছি, অর্থাৎ মানে মাথার উপর পাখা ঘুরছে, প্রচন্ড জোরে জোরে পাখা ঘুরছে। এটা একটা কি হয়, আমরা কখনো ভূতের স্বপ্ন দেখলে বা খুবই টেনশন করলে আমাদের কিন্তু ঘাম বেরোতে থাকে। তো তার লেখকের কিন্তু একই রকম পরিস্থিতি, মানে এত একটা কঠিন সিচুয়েশন, মানে এমনিতেই অঙ্ক পারছে না, তারপর মাস্টারমশাই গার্ড পড়েছে, তার উপর মাস্টারমশাই দেখতে পাচ্ছে যে বেল পড়ে গেছে, তবুও একটা অঙ্ক তার মিলছে না, অঙ্ক করতে পারছে না আমার ছাত্র, এবং সে যেন ফেটে যাচ্ছে আগুনে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে লেখক যাচ্ছে, এবং যখন সে ঘুমটা ভাঙে তখনও যেন তার স্বপ্নটা কাটছে, এবং সে একদম মানে ঘুরন্ত পাকার সত্ত্বেও সে একদম ঘেমে স্নান হয়ে গেছে। মৃদু নীল আলোয় দেখছি চেনা ঘরটাকে, চোখে পড়ছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ, অর্থাৎ সে যেন স্বপ্নের ঘোর তার এখনো কাটছে না, সে মনে আছে এখনো স্বপ্নের মধ্যে বসে আছে এবং তার মাস্টারমশাইকে দেখছে। এবং আস্তে আস্তে যখন স্বপ্ন থেকে বাইরে বেরোচ্ছে তখন কিন্তু সে দেখছে যে মৃদু নীল আলোয় দেখছি চেনা ঘরটাকে, অর্থাৎ তার যে চেনা ঘর, প্রত্যেক দিনের চেনা ঘর, চেনা পড়ার টেবিল এবং আমার বইয়ের স্তূপ, যে বইপত্রগুলো সে পড়ে সে বইয়ের স্তূপ জেগে তখন তার মানে আস্তে আস্তে যেন সেই বাস্তব জীবনের সঙ্গে সে নিজেকে মেশাচ্ছে। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। অর্থাৎ তারপরে অত্যন্ত গভীর তৃপ্তি, অত্যন্ত শান্তির সঙ্গে তার মানে ভাবনা চিন্তা আছে। কি হয়, হঠাৎ করে স্বপ্ন আসলে আমাদের সব মাথার মধ্যে যা ইনফরমেশন থাকে যে এগুলো করতে হবে, এগুলো করতে হবে, সব কিছু কিন্তু চলে যায় এবং আস্তে আস্তে এই ইনফরমেশনগুলো আসতে আমাদের টাইম লাগে। তারপর যখন আসে যে না, আমি এখন আর ওই স্কুলে পড়ি না, মাস্টারমশাই আর ভয় নেই, আমি এখন একটা কাজ করছি। তো ঠিক সেরকম লেখকেরও কিন্তু এরকমই পরিস্থিতি হয়েছিল এবং আস্তে আস্তে সে তার নিজস্ব যে ধরন, নিজস্ব যে জীবন, সেই জীবনে কিন্তু ফিরছে এবং তার মনে করছে যে না, আমি এখন আর কোন রকম স্কুলে পড়ছি না, আমি কলেজে এখন পড়াচ্ছি। কোন বিষয়ে পড়াচ্ছি না, বাংলা। এখান থেকে প্রশ্ন আসে যে গল্পের লেখক, সেই লেখক তিনি কি পড়াতেন, কোন সাবজেক্ট পড়াতেন, তো তিনি কিন্তু বাংলা পড়ান। এরপরে দেখো বলছে, একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো। একটা পত্রিকা, যে সমস্ত পত্রিকা হয় সেই পত্রিকার থেকে ফরমাশ এলো। কি ফরমাশ এলো? আমার ছেলেবেলার বা ছোটবেলার গল্প শোনাতে হবে। আমি ছোটবেলায় কিরকম ছিলাম, কিভাবে পড়াশোনা করতাম, এই সমস্ত কিছুর গল্প শোনাতে হবে। আমি জানালুম লেখক হিসাবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি, আমার ছেলেবেলার গল্পে কারোর কোনো কৌতূহল নেই। অর্থাৎ সে বললো যে না, পত্রিকা যখন লিখতে এসে কি হয়, চট করে ওরকম কেউ আসলে ফরমাশ আসলে আমাদের না, আমার ছেলেবেলাটা খুব সাধারণ, যেমন সবার যায় ঠিক আমারও সেরকমই গেছে, আমি খুব নিতান্ত খুব সামান্যই ব্যক্তি, কোনো কৌতূহল বশত কোনো জিনিস আমার লেখার মধ্যে নেই। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে লোক শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। তিনি জানালেন সাহিত্যের ইন্দ্রচন্দ্র বরুণ, মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেয়নি। অতএব এখানে দেখো, এখান থেকে প্রশ্ন আসে যে সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ, এখানে সাহিত্য জগতের যারা নামি দামি ব্যক্তি, যারা খুব নামকরা ব্যক্তি, তাদের কথা এখানে বলেছে যে কর্তৃপক্ষ ছাড়লেন না। কারণ এই কর্তৃপক্ষ প্রথমে সাহিত্যের এই ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ এদের কাছে, মানে নামকরা লেখক লেখিকাদের কাছে গেছেন, কিন্তু কেউই তাদেরকে সেরকম ভাবে পাত্তা দেয়নি বলে আমার কাছে হয়তো এসেছে। অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি। অর্থাৎ খুব একটা নামকরা না, আমার লেখা আদৌ সবাই পড়বে কি পড়বে না আদৌ এটা ভেবে কিন্তু সে মানে একটু হলেও নির্ভয় হলো। ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারোর কাছে স্পর্ধার মতো মনে হবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটাই প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। কাগজ কলম নিয়ে বসে গেলুম। অর্থাৎ বলছে যে যারা এসেছিল কর্তৃপক্ষরা, সেই কর্তৃপক্ষদের যে পত্রিকাটা, সেটা বিশেষ কোনো
জনপ্রিয়তা খুব কম, তারা নিজেরাই পড়ে বা নিজেদের আশেপাশে যারা মানুষ থাকে তাদেরকেই বলে, সুতরাং তাদের পাঠক সংখ্যাও কম, এবং যা লিখবো সেটা আমার খুব ঘরোয়া একটা লেখা হবে, যেটা সবার জীবনেই প্রায় ঘটে, সেরকম একটা ঘটনা লিখবো। সুতরাং নির্ভয়ে সে লিখতে পারে, সেরকম একটা মানে একটা স্বস্তি পেলো যে খুবই যে তার লেখা খুব পাণ্ডিত্যপূর্ণ হতে হবে, তার লেখা খুব অনেকজন পড়বে, এইরকম একটা ভাব থাকলে অনেক সময় আমাদের লিখতে গিয়েও ভয় লাগে। মানে কোনো লাইন বা কোনো কিছু লিখতে গিয়েও আমাদের অনেকবার ভেবে 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 অনেক কাজগুলো করতে হয়। সুতরাং এখানে সেই ভাবনা চিন্তার কোনো বিষয় নেই, সে নির্ভয়ে তার মনে যা আছে সেগুলো সে লিখতে পারে বলে স্বস্তি হয়ে সে তখন কাগজ এবং কলম নিয়ে বসে গেলুম। মনে এলো মাস্টারমশাইয়ের কথা, লিখলুম তাকে নিয়ে। অর্থাৎ সে তার ছোটবেলা বলতে মানে যেহেতু তার কি হয়, আমাদের হয় খুব ভালো একটা স্মৃতি থেকে যায়, নাহলে খুব খারাপ, এবং তার কাছে এটা খুব খারাপ একটা স্মৃতি, খারাপ বলে আমাদের বেশি মনে আটকে থাকে। তাই মাস্টারমশাইয়ের কথায় তার যখনই বসলো মাস্টারমশাইয়ের কথাটাই মনে পড়লো, এবং সেটা নিয়ে সে ঠিক করলো যে আমি এটা নিয়ে লিখবো। ছবিটা যা ফুটলো তা খুব একটা উজ্জ্বল নয়। এখান থেকে প্রশ্ন আসে লাইন তুলে যে ছবিটা কোন ছবির কথা বলা হয়েছে, যে মাস্টারমশাইয়ের যে লেখাটা, মাস্টারমশাইকে নিয়ে তিনি যখন লিখবেন ভাবছেন, সেই লিখতে গিয়ে তার যে পুরনো স্মৃতিচারণের কথা তিনি এখানে বলেছেন। লেখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলুম, সেটা বলাই বাহুল্য। অর্থাৎ কি হয়, আমাদের ছোটবেলাকার কথা আস্তে আস্তে আমরা যত দিন যাই ভুলতে থাকি। গত 1 বছরের কথাই আমরা প্রায় অর্ধেক পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করতে দিলে আমরা পারবো না। সে তাই কি করলো, সেই ছোটবেলার তো মানে জিসটা তার কাছে ছিল যে এই ঘটনা ঘটেছে, কিন্তু কিছুটা কল্পনারও সাহায্য নিলেন, কল্পনাকে আশ্রয় করে সুন্দর করে পরিবেশন করে একটা কিছু সে লিখলেন। সেই সঙ্গে সদুপদেশ কিছু একটু বর্ষণও করছিল। অর্থাৎ তিনি যে শুধুমাত্র মাস্টারমশাইয়ের সম্পর্কে লিখছেন তা না, তার যে মতবাদ, তার যে ভাব, সেই ভাবটা সদ উপদেশও কিন্তু সেই সেখানে বর্ষণ করা, মানে হচ্ছে বর্ষণ মানে বৃষ্টি, কিন্তু এখানে বর্ষণ বলতে তার সদুপদেশগুলোও সে লিখছিল, সেই তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। অর্থাৎ কাউকে অহেতুক ভাবে মানে তোকে এটা করতেই হবে, তার যদি ইচ্ছা না থাকে, তার যদি অন্য জায়গায় ন্যাক থাকে, তাহলেও কিন্তু অহেতুক ভাবে তাকে তাড়না করে কোনো কিছু কিন্তু শেখানো যায় না, মানে তাতে হিতের বরঞ্চ বিপরীত হয়। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাই পঞ্চত্ব পায়। এই লাইনটা ধরে প্রশ্ন আসে, ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনটা। এখানে পঞ্চত্ব শব্দটির অর্থ হচ্ছে মৃত্যু। বলছে যে অহেতুকভাবে কাউকে যদি হেনস্থা করা হয়, তা হেনস্থা করে শিক্ষা দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি যদি অবলম্বন করা যায়, তাহলে কিন্তু তাকে শিক্ষা তো দেওয়াই হয় না, বরং গাধাকে পিটিয়ে ঘোড়া করতে গেলেই সেই গাধাটাই কিন্তু মারা যায়। গাধাটাকে কিন্তু ঘোড়া কখনোই করা সম্ভব নয়। এইটার এক্সাম্পল শুধুমাত্র বা এটা সদুপদেশ শুধুমাত্র সে পত্রিকার দিয়েছে তাই নয়, এটা কিন্তু একটা সামাজিকভাবে একটা সূচনা, যে অনেক সময় আমাদের বাবা মা বা আমাদের আশেপাশের মানুষরা অনেক সময় বলে যে না, এই সাবজেক্টটা ভিত্তি করে পড়লেই তোর ভবিষ্যৎ হবে, বা অঙ্ক সায়েন্স ছাড়া, সায়েন্স নিয়ে পড়লেই শুধু ভবিষ্যৎ হবে, সায়েন্সের বাইরে আর্টসের কোনো ভবিষ্যৎ নেই। অনেক সময় আমাদের এই ধরনের কটূক্তিগুলো করা হয়। তো এই জায়গাটায় তিনি এই শিক্ষাটাই দিয়েছেন যে যার যেটাতে না, কেউ যদি সাহিত্য চর্চাটাই সব থেকে বেশি তার মানে ভালোবাসা জন্মায়, সাহিত্যটাই বেশি পছন্দ করে, তাকে যতই অঙ্ক শেখানো যাক, তাকে যতই বেশি উপপাদ্য জ্যামিতির মধ্যে ঢুকিয়ে দিয়ে তার অভ্যাসটাকে পরিবর্তন করা যাক, তার কিন্তু ভালোবাসাটাকে পরিবর্তন করা যায় না। তার যে বিষয়টাই মধ্যে যে একটা আগ্রহ থাকে, সেই আগ্রহটা সরানো যায় না। সেই জন্য সেটাই বলতে, মানে সব সাবজেক্টের জন্য তো সবাই নয়, তাহলে তো শুধুমাত্র অঙ্কের জন্যই বা সায়েন্সের জন্যই সব টিচাররা হতেন বা শিক্ষক শিক্ষিকারা হতেন, তাহলে তো আর্টসের এতগুলো টিচার, বা আমরা গিয়ে বাংলা, ইংলিশ, অঙ্ক, বাংলা, ভূগোল, ইতিহাস এই সমস্ত তো টিচার পেতাম না। বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই বলছে যে শুধুমাত্র সেই সাবজেক্ট ভিত্তিতেই পড়লে যে ফিউচার আছে, অন্য কিছু ফিউচার নেই, এই জিনিসটা, বা তাকে ওই সাবজেক্টেরই হতে হবে,
এই যে একটা মানে জোর করে চাপিয়ে দেওয়ার যে বিষয়টা, সেই বিষয়টাই কিন্তু এখানে বুঝিয়েছেন যে যে কোনো মানুষকেই কিন্তু তার যে একটা স্বাধীনতা, তার বিষয় ভিত্তিতেই যে স্বাধীনতা, সেটা কিন্তু দেওয়া উচিত। মানে আমার কোনো বিষয়ে ইন্টারেস্ট নেই, আমাকে সেই ইন্টারেস্টটা গ্রো করতেই হবে, মানে আমি পাচ্ছি না তবুও জোর করে, এই বিষয়টাই কিন্তু লেখক বলেছেন যে না, কোনোভাবেই এটা কখনো করাটা ঠিক না, এটা একটা অন্যায়। তার প্রমাণ আমি নিজেই, সে নিজেকে নিজের প্রমাণ দাঁড় করিয়ে দেখিয়েছেন যে আমার প্রমাণ, তার প্রমাণ কিন্তু আমি নিজেই। মাস্টার মশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলাম তাও ভুলে গেছি। এখন 2 আর 2 4 হয় না 5 হয়, তার নিজের মধ্যেই সন্দেহ জাগে, তাই নিজের মধ্যেই সন্দেহ জাগে। বলছে যে মাস্টার মশাই আমাকে এত চাপ দিয়েছে অঙ্ক করানোর জন্য, যে এই অঙ্ক করতে গিয়ে আমি এখনো পর্যন্ত অঙ্কের যে সূত্র বা অঙ্কর যে বেসিক নিয়মগুলো, যেটা সাধারণ নিয়ম, 2 আর 2 যে 4 হয় না 5 হয়, সেটাই আমি এখন ভুলে গেছি। মানে এই জায়গাটার দ্বন্দ্বটা কিন্তু আমাকে থেকেই গেছে। আমাকে এত প্রহার করেও কিন্তু সে অঙ্ক শেখাতে পারেননি। এরপরে দেখো বলছে যে পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন। এখান থেকে প্রশ্ন আসে, শর্ট কোশ্চেন, যে সে কর্তৃপক্ষের কাছে, পত্রিকার কর্তৃপক্ষের কাছে কত টাকা নগদ পেয়েছিলেন। তো তোমাদের তখন বলতে হবে যে 10 টাকা। মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকুনি আমার নগদ লাভ। এখান থেকেও প্রশ্ন আসে, ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনটা। তো তখন তোমাদের এরকম প্রশ্ন আসে যে বক্তা এই উদ্ধৃতাংশটি দিয়ে এসে বলছে যে বক্তা কি বুঝিয়েছেন। গল্পকথক, তোমাদের তখন বলতে হবে যে গল্পকথক মাস্টার মশাইকে নিয়ে গল্প লিখে 10 টাকার সাম্মানিক হিসেবে পেয়েছিলেন, তিনি এটাই নগদ টাকা হিসেবে তার লাভ হয়েছিল। এছাড়াও তোমাদেরকে আরো বলে রাখি, এই যে এখানে আছে আরো, যেমন ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়, এখান থেকে প্রশ্ন আসে। তাছাড়াও এই যে 2 চোখ দিয়ে তার আগুন ঝরছে, এই লাইনটা তুলে প্রশ্ন দেয় কার কথা বলা হয়েছে, তার 2 চোখ দিয়ে আগুন ঝরছে কেন। তো তখন তোমাদেরকে বলতে হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে সুকুমার এর স্কুলের অঙ্কের মাস্টার মশাইয়ের 2 চোখ দিয়ে আগুন ঝরছে, অর্থাৎ আমরা যার সম্পর্কে পড়ছি তার নাম হচ্ছে সুকুমার, আমরা পরে জানবো। এবং তারপরে যে 2 চোখ দিয়ে আগুন ঝরার কথাটা প্রসঙ্গে তোমরা বলবে অঙ্কে বারবার দুর্বল, অঙ্কে বরাবর দুর্বল সুকুমার MA পাশ করার পরেও স্বপ্ন দেখেছে যে তিনি অঙ্ক পরীক্ষা দিতে গেছেন এবং শেষ ঘন্টা পার হওয়ার সময়ও এসে গেছে, কিন্তু তার একটা অঙ্কও মিলছে না। সুকুমারের স্কুল জীবনের অন্যতম আতঙ্ক তার অঙ্কের মাস্টারমশাইয়ের মাস্টারমশাই গার্ড হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে এবং সুকুমার অঙ্ক না পারার এই দুরবস্থায় সে ক্ষিপ্ত এবং তার চোখ থেকে যেন আগুনের ফোয়ারা ঝরছে, এই অবস্থাতেই কিন্তু তার কথার উল্লেখ করা হয়েছে। ঠিক এরপরে এই লাইনটা তুলে প্রশ্ন আসে, মনে এলো মাস্টার মশাইয়ের কথা, লিখলুম তাকে নিয়েই। পুরোটাই তুলে দেয় এবং বলে যে কার কেন মাস্টার মশাইয়ের কথা মনে এলো তাকে নিয়ে বক্তা কি লিখলেন। এটা 5 নম্বরের প্রশ্ন আসে, ভীষণ ইম্পর্টেন্ট। তো তখন তো আমাদেরকে বলতে হবে যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের একটি পত্রিকায় পক্ষ থেকে বাল্যস্মৃতি লেখার প্রস্তাব এলে তার মানে এর বিষয়ে খোঁজ করতে নিয়ে কথক মানে সুকুমার নিজের স্কুল জীবনের অঙ্কের মাস্টারমশাইয়ের কথা তার মনে আসে। বাল্যস্মৃতি লিখতে গিয়ে গল্পকথক সুকুমারের কথা মনে পড়ে, তার অঙ্কের মাস্টারমশাইয়ের কথা। অঙ্ক না পারলেই নিদারুণ তার হাতের চর এবং কড়া শাসন গোটা ক্লাসের ছেলেদেরকে কাবু করে রাখত। এত ভয় দেখার পরও সে কিন্তু অঙ্ক শিখতে পারেনি। ছাত্ররা তাকে জমের মতো ভয় করত। তিনি মনে করতেন পুরুষ মানুষের অঙ্ক না পারাটা অত্যন্ত লজ্জার। এই সমস্ত কিছু প্রয়াসেও কিন্তু কোনো ফল দেয়নি এবং সুকুমার তার লেখায় নিজের অভিব্যক্তি ব্যক্ত করে লিখেছেন যে অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না, গাধাকে পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই কিন্তু পঞ্চত্ব পার করে। মাস্টারমশাই সম্পর্কে এই অভিজ্ঞতার বিবরণ দিয়ে
সুকুমার তার সমালোচনা করেছিলেন বাল্যস্মৃতিতে। তো দেখো এরপরে আমরা এটা এখানে এইটুকুনি পড়বো আজ। তারপরে আরো অনেকদিন পার হয়ে গেল, সেই লেখার কথা ভুলে গেলুম মাস্টার মশাইকে। কি হয় তারপরে যা হয় আর কি, ওই পত্রিকাতে লিখেছিল হ্যান ত্যান, এই সব দিনের আমাদের দিনের যে চক্র থাকে সেই দিনের চক্রে সে ভুলে গেল। বয়স বেড়েছে, দিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত পেল না। দেখো এখানে কি বলেছে, জীবনে একটা কঠিন বাস্তবের কথা কিন্তু এখানে তুলে ধরেছেন, যে আমাদের প্রত্যেক দিনের যে নিত্য জীবন, সেই নিত্য জীবনে কিন্তু কি হয়েছে না, একটার পর একটা ঘটনা আসে এবং সেটা চক্রাকারে। তো মাস্টারমশাইয়ের জীবনে বা মানে যে সুকুমার গল্পকথকের জীবনে কি হয়েছে না, একটার পর একটা ঘটনা ঘটেছে এবং বিনিদ্র অর্থাৎ বিনা নিদ্রায় রাত্রি যাপন করছে। অনেক সময় দেখা যায় যে ঘুম আসতে চায় না, বয়স বাড়লে অনেক সময় এই এটা দেখা যায়। তো তখন বিনিদ্রায় তার কিন্তু অনেক সমস্যা দেখা দিয়েছে এবং বর্তমানের দাবিটা এতটাই বেশি জোরালো, অর্থাৎ বর্তমানটা এতটাই বিজি লাইফস্টাইল হয়ে গেছে তার, যে তার স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত নেই। তার স্মৃতিতে কি হয়েছে, অর্থাৎ তার যে স্কুল জীবনের কথা, এত কর্তৃপক্ষের কাছে লেখার কথা, এই সমস্ত কিছু কিন্তু সে ভুলেই গেছে বর্তমান জীবন নিয়ে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। পরের অংশটুকুনি থেকে আমরা পরের ক্লাসে পড়বো।